আপনাদের নজরে যেটা হয় সর্বোচ্চ বিচার। বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। আজ ময়না তদন্তের পর লাশ হস্তান্তর। মামলার তদন্তে গড়মিল, আসামিদের পার পেয়ে যাওয়ার আশঙ্কা। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় অসময়ে হচ্ছে কালবৈশাখী। ঋতুর পরিবর্তন নিয়ে আবহাওয়া অধিদপ্তরে নেই কোনো গবেষণা। ফসল ও মাছ উৎপাদনে বিরূপ প্রভাবের আশঙ্কা। কর্ণফুলীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে কাটছে না প্রশাসনিক জটিলতা। সব সরকারি সংস্থার সমন্বয়ে কার্যক্রম পরিচালনার তাগিদ পরিবেশবিদদের। এবং ভারতের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু। 7 দফার প্রথম পর্বে পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার সহ দেশটির 91 আসনে চলছে ভোট। সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। বিদেশে নেওয়ার উদ্যোগ, মেডিকেল বোর্ডের নিরন্তর চেষ্টা কোনো কিছুই বাঁচাতে পারল না জীবন যুদ্ধে হার না মানা নুসরাত জাহান রাফিকে। ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে 3 দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গত শনিবার ফেনীতে পরীক্ষা কেন্দ্রে হাত পা বেঁধে আগুন দেয়া হয় রাফির শরীরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুর সাথে 5 দিন পাঞ্জা লড়ে হেরে গেলেন ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। জীবনযুদ্ধে হেরে গেলেও সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর তাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল। আপনাদের নজরে যেটা হয় সর্বোচ্চ বিচার। আর মা নুসরাত। সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মামলা ও এ ঘটনায় শিক্ষক সিরাজউদ্দৌলার গ্রেফতারের জেরের প্রতিহিংসার বলি হয় নুসরাত। পরিবারের অভিযোগ, শনিবার আলিম পরীক্ষা দেবার সময় কেন্দ্রের ভেতরেই নুসরাতের হাত পা বেঁধে আগুন ধরিয়ে দেয় তার অনুসারীরা। শরীরের 80% মারাত্মক দগ্ধ নিয়ে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন রাফি। টানা 5 দিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা এই প্রতিবাদী নারী। সেই অবস্থা নাই তাকে ট্রান্সপোর্ট করার মতো, মানে প্লেনে যাওয়ার মতো শিশু ছিল না। তো যাই হোক, এটা কিছুই বলার নাই। এখন আমরাও খুব দুঃখিত। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, দেশবাসীকে বলবেন দোয়া করতে। একটা নিষ্পাপ শিশুর মতো মেয়ে মানে অকালেই ঝরে গেল। বৃহস্পতিবার সকালে পোস্টমর্টেমের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হত্যা চেষ্টার মামলা করে নুসরাতের ভাই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিচারের মাধ্যমে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুসরাতের পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি একথা বলেন। অপরাধীদের মনের ভিতরে আমরা এখন পর্যন্ত দাগ কাটাতে পারিনি, এটাই আমাদের খুব দুঃখজনক ঘটনা। সাধারণ মানুষের কিন্তু একটা তদন্ত আছে, এই মিডিয়া থেকে শুরু করে স্থানীয় মানুষ যারা দেখেছে তাদের কিন্তু নিজস্ব একটা অ্যাসেসমেন্ট আছে, এটাই তো তদন্ত। সেই তদন্তের সাথে আমি মনে করি যে রাষ্ট্রীয় পর্যায়ে যে তদন্ত হবে সেই তদন্তের একটা মিল থাকা উচিত। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। মধু, নুসরাত রাফি আপনি জানেন যে নৃশংসতার আগুনে, প্রতিহিংসার আগুনে জ্বলে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। সবশেষ গতকাল রাত 9:30টার দিকে মুছে যায় জীবন মৃত্যুর ভেদরেখা, চলে যান নুসরাত। এই মুহূর্তে নুসরাতের ময়নাতদন্তের জন্য আমরা মর্গের সামনে অপেক্ষা করছি। এখানে ময়নাতদন্তকারী চিকিৎসক যারা আছেন তারা যেটি বলেছেন যে সকাল 10টার কিছু পরে ময়নাতদন্তের কাজ শুরু হবে, তারপরে নুসরাতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সকালবেলাতে কিছুক্ষণ আগে এখানে নুসরাতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং এই মর্গে এসেছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কাজী রিয়াজুল হক। গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন।
তিনি বলেছেন যে এই যে নুসরাতের ঘটনা, সেই ঘটনায় কিন্তু এরই মধ্যে বিচার শুরু হয়েছে, মামলা হয়েছে, বিচার শুরু হয়নি এখনো, মামলা হয়েছে, আসামিরা গ্রেফতার হয়েছে, আসামিরা রিমান্ডে রয়েছে। তিনি বলছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, যে এই মামলার যিনি প্রধান অভিযুক্ত সেই নুসরাতের মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তিনি বলছেন যে গণমাধ্যমে গতকালকে তিনি তার ছবি দেখছিলেন। তিনি বলছেন যে সেই সিরাজউদ্দৌলার মধ্যে কোনো ধরনের অনুশোচনা, কোনো ধরনের অনুতাপ তার পরিলক্ষিত হয়নি। তিনি বলছেন যে অপরাধী যখন অপরাধ করে তার মধ্যে যখন কোনো অনুশোচনা দেখা না যায়, তার মানে হচ্ছে সেই অপরাধী ছাড়া পেলে এই ধরনের অপরাধ আরও করতে পারেন, সেই আশঙ্কা থেকেই যায়। সে কারণে তিনি বলছেন যে এই ঘটনা যেন সুষ্ঠু বিচার হয়। তিনি বলেছেন যে এরকম নুসরাত সহ আরও অনেক মেয়ে বা এরকম ঘটনা বাংলাদেশে আরও ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বিচার দীর্ঘায়িত হয়েছে কিংবা বিচার হয়নি শেষ পর্যন্ত, বছরের পর বছর ধরে মামলা ঝুলে আছে। নুসরাতের ক্ষেত্রে যেন এমনটা না হয় সেই প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি সেটি প্রত্যাশা করেন। আরেকটি বিষয় আমরা গণমাধ্যম কর্মীরা তার কাছে প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে আপনি হয়তো দেখে থাকবেন মধু, যে গণমাধ্যমে একটি ছবি এসেছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ এসেছে। সেটি হচ্ছে যে নুসরাত যেই সোনাগাজী থানায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন, তখন পুলিশ সদস্যরা তার সেই অভিযোগ জানাতে তিনি যখন যান তখন সেটি তারা ভিডিও করেছিলেন। তো সেই ভিডিওতে দেখা গেছে নুসরাত কিন্তু ভিডিও করা হচ্ছে, সে কারণে নুসরাত মুখ ঢেকে রেখেছিলেন হাত দিয়ে। তখন কিন্তু পুলিশ সদস্যরা তাকে বলছিলেন যে মুখ থেকে হাত সরানোর জন্য, কিংবা এক ধরনের কি বলে যে হিউমিলেটিং আচরণ তার সঙ্গে কিংবা এক ধরনের অবমাননাকর আচরণ তার সঙ্গে করা হচ্ছিল। তো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন যে এটিও ঠিক না। নুসরাত একজন ভুক্তভোগী হিসাবে পুলিশের কাছে তার অভিযোগ জানাতে গিয়েছিলেন, সেখানে সেটিকে ভিডিও করা কিংবা মুখ থেকে হাত সরানোর জন্য বলা, এই বিষয়গুলো মানবাধিকারের লঙ্ঘন বলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মনে করেন। তো তিনি বলছেন যে এরই মধ্যে এই ঘটনায় সোনাগাজীর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলছেন শুধু প্রত্যাহার নয়, যদি এখানে পুলিশের কোনো গাফিলতি থেকে থাকে তাহলে সেটির জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। পাশাপাশি নুসরাতকে যারা আগুনে পুড়িয়েছে এবং যে ঘটনার কারণে নুসরাত মৃত্যুবরণ করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মধু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুয়েল। আমরা ছিলাম এতক্ষণ সরাসরি সেখানে। নুসরাতের উপর আগুন হামলা মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁকফোকর। অভিযুক্ত শম্পাকে আটকের কথা বলা হলেও আদালতে তোলা হয় উম্মে সুলতানা পপি নামের আরেক ছাত্রীকে। এদিকে রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে নুসরাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার এসব জটিলতার কারণে আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন পাবলিক প্রসিকিউটর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ এপ্রিল রাতে ভুক্তভোগীর ভাই বোরকা পরিহিত অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেন। 9 এপ্রিল পুলিশের পক্ষ থেকে নতুন করে বলা হয় 8 জনের নাম উল্লেখ করে আরেকটি এজাহার দাখিল করা হয়েছে। 8 এপ্রিল লাইভ সাপোর্টে নেওয়ার আগে মুমূর্ষু নুসরাত ডাইন ডিক্লারেশনে আগুন দেয়ায় শম্পা নামে একজনের জড়িত থাকার কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক শম্পাকে আটকের কথা জানান। শম্পা বা চম্পা বা আরো একটা নাম আছে এর মধ্যে, এই নামটা আমরা শুনছি কিন্তু নামটা কিন্তু কনফার্ম না। তারপরে আমরা ওই নামের মেয়েটাকে জানেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তবে বুধবার দুপুরে এই মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয় উম্মে সুলতানা পপি নামে আরেকজন আলিম পরীক্ষার্থীকে। মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, শম্পা নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছে। 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। শম্পা নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সুপর্দ করতে শম্পাকে দেখলাম না। তদন্তে গরমিলের সুবিধা নিয়ে আসামিরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর। যদিও এজাহারকারী ঢাকায় থাকার কারণে ওকালতনামা অনেককে দিতে পারেননি, কিন্তু আইনজীবী সমাজ স্বপ্রণোদিত হয়ে অনেক আইনজীবী রাফির পক্ষে দাঁড়িয়েছে। সঠিকভাবে তদন্ত করে সিএসটা দাখিল না করে সেক্ষেত্রে আসামিরা বেনিফিট পায়, আর যদি সঠিকভাবে তদন্ত করে যদি চার্জশিট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাদী তার সুফল পায়। এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, আইন অনুযায়ী ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী, হুঁশিয়ার করলেন পরিবেশকদের।
চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়ে উন্নত সমাজ গড়ে তুলতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামায়াতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে? বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি 7.3%। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি 7.8% নিয়ে প্রথম স্থানে আছে রুয়ান্ডা। এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি 7.3 এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি 8% ধরা হয়, যা বাংলাদেশ সরকারের ঘোষিত কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি 8.13%-এর কাছাকাছি। এছাড়া প্রতিবেদনে IMF এর প্রধান গীতা গোপীনাথ বলেছেন, বর্তমান বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে দেখানো হয়, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.3%, যা গত বছরের তুলনায় কম। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে দেশে নির্ধারিত সময়ের আগে হচ্ছে কালবৈশাখী, এমত জলবায়ু বিশেষজ্ঞদের। তবে এ পরিবর্তন প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে আবহাওয়াবিদরা বলছেন, গত 5 বছরের আবহাওয়ায় বেশিরভাগ সময়ই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঋতুর পরিবর্তনে ফসল উৎপাদন ও মাছের প্রজননের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এমআর আমিনের রিপোর্ট। বৈশাখ আসেনি, কিন্তু কালবৈশাখী ঝড় অনেক আগেই হাজির। ঝড়, শিলাবৃষ্টি আর ঘূর্ণিবায়ুর প্রকোপ বাংলার ঋতুতে উপস্থিত হচ্ছে। বিগত 5 বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাতের রেকর্ড থেকে তাই দেখা যায়। অধিকাংশ বছরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের মাত্রা বেশি রেকর্ড করা হয়। 2007 সালে এপ্রিল মাসে যে বৃষ্টিপাতটা হয়েছে, এটা স্বাভাবিকের চেয়ে 106% বেশি ছিল। 2018 সালে এটা প্রায় 60%-এর মতো বেশি ছিল। এবারে যদি এখন পর্যন্ত এটা স্বাভাবিকের চাইতে বেশি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের উপস্থিতির কারণে বাংলাদেশের তাপমাত্রা 1.2 ডিগ্রি বেড়ে গেছে। প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে বাতাসের গতি, যার কারণে কালবৈশাখের ঝড় গ্রীষ্মকালে দেখা যাচ্ছে। তবে ঋতুর এমন পরিবর্তন নিয়ে আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই কোনো তথ্য। সঠিক কারণ আসলে এখন আমরা যেটা ওইভাবে স্টাডি আমাদের কাছে নাই। তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে বজ্রমেঘের ঘন ঘটা বা বৃষ্টিপাতের ইয়েটা বেশি হতে পারে। বিশ্বে যে বাতাসের সার্কুলেশন আছে, সমুদ্রের স্রোতের প্রবাহ আছে, এগুলো বদলে যাচ্ছে। ভয় হচ্ছে ভবিষ্যতে ফুল ফোটার সময় পরিবর্তিত হয়ে যাবে। এখন ফুল ফোটার সময় পরিবর্তিত হলে পরাগায়নের জন্য যে পোকামাকড় আসে,
তাদের সময়ের সাথে নাও মিলতে পারে। এতে কৃষি উৎপাদন যেমন ব্যাহত হবে, তেমনি মাছের প্রজননও ব্যাহত হবে বলে আশঙ্কা জলবায়ু বিশেষজ্ঞদের। এইটার কারণে উদ্ভিদ জগতে প্রোডাক্টিভিটি, তার সাথে সম্পর্কিত প্রাণী জগতের প্রোডাক্টিভিটি বদলে যেতে পারে। বদলে গেলেই খাদ্য ঘাটতি দেখা দেবে। কৃষি ব্যবস্থাটাকে বুঝতে হবে, তার সাথে তাপমাত্রার সম্পর্ক বুঝতে হবে, বৃষ্টিপাতের সম্পর্ক বুঝতে হবে। সেখান থেকে আমাদের অ্যাডাপ্টেশন প্ল্যান করতে হবে। কালবৈশাখীটা আগে চলে এসছে, তার সাথে মাছের প্রজননের সম্পর্ক আছে, এবং এটা আমরা ভবিষ্যতে বিপদের আলামত হিসাবে দেখতে পাচ্ছি। ঋতুর পরিবর্তনের বিরূপ প্রভাব চলতেই থাকবে, তবে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন নিরাপদ করতে মৌসুমী আবহাওয়ার হালনাগাদ তথ্য দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। ফেনীর সোনাগাজীতে এবার যুবককে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কর্ণফুলী নদীর দুতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনিক জটিলতা কাটছে না। আগেরবার জেলা প্রশাসন সরাসরি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিল, কিন্তু অধিকাংশ স্থাপনা বন্দরের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠায় এবার জেলা প্রশাসন বন্দরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে সব ধরনের জটিলতা এড়িয়ে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিগত 2015 সালের আরএস জরিপ অনুযায়ী কর্ণফুলী নদীর দুতীরে এখনো 1988টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। এর মধ্যে কাঁচাগড় যেমন রয়েছে, তেমনি রয়েছে শত শত পাকা স্থাপনা। দখলে রয়েছে আরো 5টি খালের মুখ। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দফায় উচ্ছেদ শুরু করতে গিয়ে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। অবৈধ স্থাপনাগুলো একটু চিহ্নিতকরণের প্রয়োজন ছিল। পূর্বে সীমানা যে পিলারগুলো দেওয়া হয়েছিল সেগুলো পাওয়া যাচ্ছিল না খুঁজে, সুতরাং নতুন করে আবার একটু সার্ভে করে জরিপ করে আমাদের এগুলো একটু করতে হয়েছে। প্রথম দফার উচ্ছেদে বন্দরকে সম্পৃক্ত করা না হলেও এবার বন্দরকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কিন্তু বন্দরের মালিকানাধীন জায়গায় অবৈধ স্থাপনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বন্দর থেকে লিজ নেওয়া অসংখ্য প্রতিষ্ঠান। যদি বন্দর কর্তৃপক্ষের আওতাধীন জায়গার মধ্যে কোনো অবৈধ দখলদার থাকে, সেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদের ব্যবস্থা করবে, এবং ডিসি সহ অন্যান্য প্রতিষ্ঠান যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো সহযোগিতা চায়, সেটাও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রদান করবে। মূলত অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের দায়ের করা এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছিল চট্টগ্রামের জেলা প্রশাসন। হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়, যে কারণে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে দ্বিতীয় দফায় উচ্চ আদালতে রিট আবেদন করতে হয়েছিল। এই অবস্থায় কর্ণফুলী নদী রক্ষায় সরকারি সবগুলি সংস্থার সমন্বয়ের কথা বলছেন এ পরিবেশবিদ। বন্দর, সিটি কর্পোরেশন, সিডিএ এবং জেলা প্রশাসন, তাদের সাথে সমন্বিতভাবে তাদেরকে কাজ করতে হবে। তাদের কাজ যদি সমন্বিত না হয়, তাহলে আমরা কিন্তু এই কর্ণফুলীকে বাঁচাতে পারবো না। গত ফেব্রুয়ারি মাসের 5 দিনের উচ্ছেদ অভিযানে 230টি স্থাপনা উচ্ছেদ, 10 একর জায়গা উদ্ধারের পাশাপাশি 5টি খালের মুখ দখলমুক্ত করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশনায় সে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ার পর আবার তারা আশার আলো দেখতে শুরু করেছে। তারা আশা করছে এই উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে কর্ণফুলী নদী তার আগের স্বরূপ ফিরে পাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডাউনলিংক করা বিদেশি চ্যানেলগুলোতে আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলে বিদেশি চ্যানেলের পরিবেশকদের হুঁশিয়ার করেন মন্ত্রী। বিদেশি চ্যানেলের দৌরাত্মে দেশি গণমাধ্যমের দিকে নজর নেই দর্শকদের। সেই সঙ্গে আইন না মেনে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে আরও বেড়েছে ক্ষতির মাত্রা। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে উঠে আসে এসব সমস্যা। সময়ের প্রয়োজনেই কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করা সহ বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন অ্যাটকো নেতারা। বিটিভির আমল ছিল, তখনও কিন্তু বিদেশি বিজ্ঞাপনের জন্য মডেল হলে 25% প্রিমিয়াম আর মেক হলে ফার্দার 25% প্রিমিয়ামের একটা ব্যাপার ছিল। সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো এই আইনটা প্রণয়নের জন্য। আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে। আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই। সারা বিশ্বে এবং পাশের দেশেও ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের।
মাননীয় তথ্যমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাবো তিনি যেন 1 বছরের একটা সময় বেঁধে দেয় যে এর ভিতরে ডিজিটাইজেশন করতে হবে। এ সময় ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কোনো এখতিয়ার নেই, সে কথা পরিবেশকদের মনে করিয়ে দেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়, আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় বিজ্ঞাপন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। আমাদের দেশের কলাকুশলীদের ব্যবহার না করে আমাদের দেশের যারা বিজ্ঞাপন বানায় তাদেরকে কাজ না দিয়ে দেখা যায় বিদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে আনা হচ্ছে সেকেন্ড গ্রেড শিল্পী দিয়ে। এতে আমাদের এই শিল্পটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু বিধি কার্যকর করা প্রয়োজন। এটি আপনাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে সেই কার্যক্রম ইনশাআল্লাহ গ্রহণ করব। আইন অমান্য করে ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় 1 এপ্রিল 2টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সোনাগাজীতে এক যুবককে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সন্ধ্যা 7টার দিকে পৌরসভার চরগণেশ এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, আবু সালেম মিম ঢাকার একটি পলিটেকনিক্যালের ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তিনি বাড়ি যান। গত সন্ধ্যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে আবু সালেম মিমকে হাত পা বাঁধা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরের পোশাক কেরোসিন ঢেলে ভেজা ছিল। পরে স্বজনরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কেরোসিন তেল তো দিয়ে দিছে, ওরা আগুন লাগানোর জন্য চেষ্টা করছে, মানুষজন আওয়াজ পেয়ে তারা সরে গেছে, লাগাইতে পারে না। রোগীটার অবস্থা খারাপ, যার জন্য আমরা মনে করছি যে রোগীকে উন্নতর চিকিৎসার জন্য চিটাগাং অথবা কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া প্রয়োজন। এই জন্য আমরা সেইভাবে রোগীকে বুঝাইছি। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ভোর 5:15টার দিকে এই ঘটনা ঘটে। র্যাব জানায়, ঢাকা উদ্যান এলাকায় তল্লাশির সময় একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর সঙ্গে গুলি বিনিময় হয়। এ সময় মাদক সম্রাট নবী হোসেন নিহত হন। এতে র্যাবের 2 সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ 10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত নবীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আবারও লোকসভা নির্বাচনের খবর। ভারতে চলছে 17তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোচবিহারের বালাপাড়া ভোট কেন্দ্রে রয়েছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। মধু, আপনাকে জানিয়ে রাখি, গোটা দেশের মতো ছবিটা প্রায় পশ্চিমবঙ্গের 2টি আসনে। আমি দাঁড়িয়ে আছি কোচবিহার লোকসভা আসনে। সেখানে বালাপাড়া একটি ভোট কেন্দ্র। আমি দেখতে পাচ্ছি নিরাপত্তার বজ্র আটনি ঘিরে ফেলা হয়েছে। চতুর্দিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে নিরাপত্তা দিচ্ছেন এবং সকাল থেকেই এই কেন্দ্রটিতে লম্বা লাইনে নারী এবং পুরুষ সমান তালে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। মধু, আপনাকে জানিয়ে রাখি যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে মোট ভোটারের সংখ্যা কোচবিহারে 18,10,660, আলিপুরদুয়ারে 16,33,616 ভোট কেন্দ্রের সংখ্যা। আলিপুরদুয়ার 1834 এবং কোচবিহারে 2010টি। এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে 47 কোম্পানি। কোচবিহারে এবং আলিপুরদুয়ারে 32 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে কোচবিহার শহর থেকে 3 কিলোমিটার বাইরে একটি ভোট কেন্দ্র, যেখানে বালাপাড়া প্রাইমারি স্কুল। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সকাল থেকেই লম্বা লাইনে গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করছেন এবং একটি উৎসাহ এবং উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। এবং আমরা সকাল থেকে অনেক ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে আতঙ্ক, যে উদ্দীপনা, যে আতঙ্ক তাদের মধ্যে ছিল ভোট কেন্দ্রের প্রথম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যে ভোট হয়েছে তখনও কিন্তু কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। মধু, আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 3 ঘন্টায় ভোট পড়েছে আলিপুরদুয়ারে 18% এবং কোচবিহারে 20%। ভারতে চলছে 17তম লোকসভা নির্বাচন। সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সুব্রত আচার্য। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আপনাদের নজরে যেটা হয় সর্বোচ্চ বিচার। বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মানবাধিকার কমিশন চেয়ারম্যানের। চলমান উন্নয়ন টেকসই করতেই বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। এবং পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার সহ 91 আসনে চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত বিলুপ্ত ছিটমহলবাসী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।